35-36 তো মেয়েদের যৌন তাড়না সবচেয়ে বেশি হয়, তাই না? আমার এখন আর ওসব হাত ধরলো, চুমু খেলো টেলো, ওসবই কোনো কিছু যায় আসে না। আমার এখন মাথার মধ্যে ধরো, মারো, কাটো, আনন্দের বন্যা বইয়ে দাও। আর এখনই আমার সঙ্গে নেই কেউ করার মতো, এখনই আমার পার্টনার নেই। মরে যেতে ইচ্ছে করে ভাই, আমার একেবারে মরে যেতে ইচ্ছে করে। জানিস, সেই 14 বছর বয়সে লুকিয়ে মিলিত হয়েছিলাম পাড়ার দাদার সঙ্গে। সেই প্রথম স্বাদ পেয়েছিলাম। তারপর থেকে না চিরকাল ভেবে এসেছি আমি বোধহয় খুব খারাপ। আমার মধ্যে না ড্রাইভটা বেশি। প্রেমে পড়া মাত্র বিছানায় চলে যাই। কিন্তু এখন বুঝতে পারি কথাগুলো বলছিল সুনেত্রা, পেশায় অধ্যাপিকা। কথাগুলো বলতে বলতে সজল হয়ে উঠল সুনেত্রার চোখ। শেষ গল্পটা বলল লায়লা, তাও সুনেত্রা আর লাবণ্য চলে যাবার পর। লায়লা বলল, তুই জানিস, আই ওয়াজ রেপড। ইলোনা কুহুমিত্রার মতো ডানপিটে মেয়েও প্রথমে ভাবল ভুল শুনছে। অসমের চা বাগানের মধ্যে বাংলো ছিল আমাদের। তখন ধর আমি 14-15 হব। চা বাগানের পাশের বস্তিতে থাকতে এলো দুটো অদ্ভুত ছেলে। প্রচার হয়ে গেল ওরা আলফা জঙ্গি। পুলিশ একবার ধরেও নিয়ে গেল ওদের, তারপর ছেড়েও দিল। অ্যাকচুয়ালি ছিল না কি ছিল না আমি জানি না। আমাদের বারণ ছিল বস্তিতে যাওয়া। তখন তো ওখানে সবসময় আলফাদের ভয়। রাতের পার্টি টার্টিতে যাওয়া প্রায় ছেড়েই দিল বাবা। বেরোলেই কারা যেন জিপে করে আমাদের ফলো করত। হেডলাইট নিভিয়ে গাড়ি চালাতো বাবা। কিন্তু ওই দুটো ছেলেকে আমার ভালো লাগতো জানিস। একটা চোরা গুপ্ত মুগ্ধতায় তীর তীর করতো ভিতরটা। ওরা তাকিয়ে থাকলে আমিও তাকিয়ে থাকতাম। ওরা ইশারা করলে আমি সাড়া দিতাম। একদিন একটা ছেলে আমাকে ডাকলো ওদের ঘরে। আমি রাতের অন্ধকারে টয়লেটের পিছনের ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে চলে গেলাম ওদের ঘরে। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের জন্য এনেছি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মনোমোহক, মনোমুগ্ধকর গল্প, সম্মোহন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের দ্বারা আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প। ধুধু গ্রীষ্মের এক আতপ্ত দুপুরে 4টে যৌনতাড়িত মেয়ে ইলোনা কুহুমিত্রার এসি বেডরুমে 8 হাঁটু এক করে বসে অনেকটা আত্মানুসন্ধানের প্রক্রিয়ায় আলোচনা করছিল নিজেদের যৌন জীবন। তাদের মধ্যে ইলোনা কুহুমিত্রা তো ছিলই, আর ছিল লায়লা, সুনেত্রা, লাবণ্য। 3 জনই ইলোনার বান্ধবী। এতটা কনফেশনমূলক আলোচনা, এত দূর স্বীকারোক্তি পরস্পরের কাছে ইতিপূর্বে তারা কখনো করেনি। তারা প্রত্যেকেই প্রত্যেকের সম্পর্ক এবং যৌন অভিজ্ঞতা বিষয়ে বহুলাংশে অবগত। কিন্তু আজ যেন উত্তাল সমুদ্র বক্ষে বাঁধন ছেঁড়া ডিঙির মতো তারা ভাসতে লাগলো যে যার নিজের গল্পে।
এতকাল গভীর বন্ধুত্বের মধ্যেও যে যার নিজের সম্মানকে প্রেফারেন্স দিয়ে এসেছে, আজ সেই সমস্ত চক্ষু লজ্জা পরিহার করে নিজেদের গোপন ব্যর্থতা, অপমান, পাপ, স্বেচ্ছাচারিতাকে বর্ণনা করে হেসে কেঁদে ঠেলাঠেলি করে বিয়ারের বোতল থেকে ঠক ঠক করে বিয়ার পান করে তাকে একেবারে প্রাণবন্ত করে তুলতে লাগলো অশ্রাব্য কুশ্রাব্য ভাষায়। মেয়েগুলো পরস্পরকে খেমটা নাচ দেখাতে লাগলো, হিচড়েদের মতো তালি বাজাতে লাগলো, যৌন আনন্দের ধ্বনি দিতে দিতে চোখ বন্ধ করে গড়িয়ে পড়তে লাগলো বিছানায়। কথাটা শুরু হয়েছিল অনেকটা এভাবে। সুনেত্রা বলেছিল, দেখ না, এই 35-36 তো মেয়েদের যৌন তাড়না সবচেয়ে বেশি হয়, তাই না? আমার এখন আর ওসব হাত ধরলো, চুমু খেলো টেলো, ওসবই কোনো কিছু যায় আসে না। আমার এখন মাথার মধ্যে ধরো, মারো, কাটো, আনন্দের বন্যা বইয়ে দাও। আর এখনই আমার সঙ্গে নেই কেউ করার মতো, এখনই আমার পার্টনার নেই। মরে যেতে ইচ্ছে করে ভাই, আমার একেবারে মরে যেতে ইচ্ছে করে। পেশায় অধ্যাপিকা সুনেত্রার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে কয়েক মাস আগে। ফার্স্ট স্টেজ, চিকিৎসা চলছে। মাঝে মাঝে অকারণেই রক্তপাত শুরু হয় ওর ইউরিনারি ট্র্যাক থেকে। ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে থাকে সুনেত্রা কখনো কখনো। তা সত্ত্বেও সুনেত্রাকে কখনো মরে যাওয়ার কথা বলতে শোনেনি ইলোনা কুহু মিত্রারা। সেই দুপুরে বলতে শুনল। বলতে গিয়ে সজল হয়ে উঠল সুনেত্রার চোখ। সুনেত্রা বলল, সেই 14 বছর বয়সে লুকিয়ে মিলিত হয়েছিলাম পাড়ার দাদার সঙ্গে। সেই প্রথম স্বাদ পেয়েছিলাম। তারপর থেকে চিরকাল ভেবে এসেছি আমি বোধহয় খুব খারাপ, আমার মধ্যে ড্রাইভটা বেশি। প্রেমে পড়া মাত্র বিছানায় চলে যাই। কিন্তু এখন বুঝতে পারি একাধিক পুরুষের সঙ্গে শুলেই একই দারুণ সেক্স লাইফ বলা যায়। বল, এত খাপছাড়া, এত অনিয়মিত যৌন জীবনে আমি তো শুধু তাড়নাই ভোগ করে গেলাম। আনন্দ পেয়েছি কতটুকু। আর অরিন্দমের সঙ্গে তো আমার ওটা 1-2 বছরও ছিল না। অরিন্দম সুনেত্রার স্বামী। 10 বছরের উপর ওদের বিবাহ জীবন। সুনেত্রার একটা ছেলেও আছে। আর শিলাজিতের সঙ্গে সামান্য কয়েকদিনের একটা প্রেমের সম্পর্ক স্থাপিত হয়েছিল সুনেত্রার। আগল একবার খুলে যাওয়ার পর যে যার নিজের কথা ব্যক্ত করতে লাগলো নির্বিবাদে। ইলোনা কুহুমিত্রা বলে দিল যে সে 4 বছর বয়স থেকে হস্তমৈথুনে অভ্যস্ত, যদিও কেউ বিশ্বাসই করল না তাকে। লায়লা বলল, বাড়িয়ে বাড়িয়ে বলিস না ইলোনা, 4 বছর? আর ইউ কিডিং? ইলোনা বলল, দাঁড়া, আমি সিগারেটে 2টো টান দিয়ে এসে বলছি। না 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 না, ওসব হবে না, গল্প ভেবে এসে বলবি, এখনই বল। আমি চিরদিন জানি যে যৌনতার সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই। শরীর শরীরেই শেষ। এই জন্য আমি হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল এইসব কৃত নিশ্চয় আইডেন্টিটিতে বিশ্বাসই করি না। এনিথিং
and anybody can give you that pleasure. আমাদের প্লিজারের ওরিয়েন্টেশনের জায়গাটা এইটুকু, একটা হোল কিংবা একটা কি, যার চারপাশে কতগুলো আনন্দ গ্রহণের ইন্দ্রিয় আছে, বাকিটা কল্পনা। তখন সত্যি আমার 4 বছর বয়স। একদিন চেয়ারে বসে দোল খাচ্ছি, চেয়ারের পায়াগুলো উঠছে নামছে, ঘট ঘট করে শব্দ উঠছে। মা চেঁচাচ্ছে কিচেন থেকে, করোনা কুহু, পড়ে যাবে, মাথায় লাগবে। আমি শুনছি না, অবাধ্যতা করছি। হঠাৎ খেয়াল করলাম আমার ওখানে কেমন একটা আরাম হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আই ডিডন্ট নো যে ওগুলো স্প্যাজম, লং স্প্যাজম। আমার ভালো লাগছিল, তাই করছিলাম। মনে ধরে গেল ব্যাপারটা, মনে পড়লেই আমি ওরকম করতাম। খেতে বসে করতাম, পড়তে বসে করতাম, স্কুলেও করতাম। একদিন স্কুলে ওরকম করছি, দুলছি। আমাদের একজন নিগ্রো টিচার ছিলেন, উনি এসে ঠাস করে আমাকে চড় মেরে দিলেন। Didn't I tell you not to make noise? মাও মারলো একদিন। তখন দেখলাম যে আমি সকলের সামনে চেয়ারে বসে দুলতে পারছি না। Then what do I do? আমার তো নেশা হয়ে গেছে। I was so innocent. আমি দেখলাম শুয়ে পায়ের উপর পা তুলে মুভ করলেও আমার ওরকম আনন্দই হচ্ছে। তখন তো আর নয়েজ করছি না, মায়ের সামনেই ওরকম করলাম। মা বলল, এটা তুমি কি করছো? আমি বললাম, এখানে আমার আরাম হয়। মা তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর বকা ছকা মার। So I started hiding, and by the time I was 7-8 years old, I developed a complete way of enjoying in my own style. লাবণ্য বলল, প্রথম আমি যখন শুরু করেছিলাম তখন আমি কি ফ্যান্টাসাইজ করতাম বলতো? মাকে বাবা করছে। উফ, তারপর গ্লানিতে মনটা ভরে যেত আমার। বোধহয় এই কারণেই আমি বাবা মার থেকে এত দূরে সরে গেলাম, তাই না এলো না? সুনেত্রা বলল, কোনো সাইকিয়াট্রিস্ট এটা শুনলে বলবে ইলেকট্রা কমপ্লেক্স। শুনে মুখ কালো হয়ে গেল লাবণ্যর। শেষ গল্পটা বলল লায়লা, তাও সুনেত্রা আর লাবণ্য চলে যাওয়ার পর। লায়লা বলল, তুই জানিস I was raped. ইলোনা কুহুমিত্রার মতো ডান পিটে মেয়েও প্রথমে ভাবল ভুল শুনছে। লায়লা বলল, অসমের চা বাগানের মধ্যে বাংলো ছিল আমাদের। তখন ধর আমি 14-15 হব। চা বাগানের পাশের বস্তিতে থাকতে এলো দুটো অদ্ভুত ছেলে। প্রচার হয়ে গেল যে ওরা আলফা জঙ্গি। পুলিশ একবার ধরেও নিয়ে গেল ওদের, তারপর ছেড়েও দিল।
অ্যাকচুয়ালি ছিল নাকি ছিল না আমি জানি না। আমাদের বারণ ছিল বস্তিতে যাওয়া। তখন তো ওখানে সব সময় আলফাদের ভয়। রাতের পার্টি টার্টিতে যাওয়া প্রায় ছেড়েই দিল বাবা। বেরোলেই কারা যেন জিপে করে আমাদের ফলো করত। হেডলাইট নিভিয়ে গাড়ি চালাতো বাবা। কিন্তু ওই দুটো ছেলেকে আমার ভালো লাগতো জানিস। একটা চোরা কোপ্তা মুগ্ধতায় তীর তীর করতো ভিতরটা। ওরা তাকিয়ে থাকলে আমিও তাকিয়ে থাকতাম। ওরা ইশারা করলে আমি সাড়া দিতাম। একদিন একটা ছেলে আমাকে ডাকলো ওদের ঘরে। আমি রাতের অন্ধকারে টয়লেটের পেছনের ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে চলে গেলাম ওদের ঘরে। They didn't utter a single word. আমি ঢুকলাম আর ওরা আমাকে রেপ করলো। Both of them, দুবার করে। কোনোদিন কাউকে কিছু বলতে পারিনি, কারণ অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম তো আমি নিজেই। কিভাবে সেদিন বাড়ি ফিরেছিলাম, কিভাবে সারভাইভ করেছিলাম জানি না। এখন বুঝতে পারি আমার একটা মানসিক চিকিৎসা তখনই হওয়া দরকার ছিল, তাহলে জীবনটা হয়তো এত অস্বাভাবিক হতো না। এখনো তো সেটা করতে পারিস, কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে তো যেতে পারিস লায়লা। ইলোনা বলল। 2 মাস হলো আমি একজন হিপনোথেরাপিস্টের কাছে যাচ্ছি রে ইলোনা। আই হোপ যে আমি সেশনগুলো কন্টিনিউ করতে পারি। এত কাজের চাপ চলছে, নিজের জন্য সময় নেই রে। কতদিন পর আড্ডা দিলাম বলতো। তোর হিপনোথেরাপিস্টের নাম কি? নির্বাণা রুদ্রানী খিরি, তিব্বতী নোম্যাড মেয়ে, বলল লায়লা। সেদিনই ইলোনা কুহুমিত্রা অদ্ভুত স্বপ্নটা দেখল। সে দেখল সে 14-15 একটা মেয়ে, স্কুল ড্রেস পরা, ছোট স্কার্ট, টাই, কোট পরা, ঝুঁটি বাঁধা চুল নিয়ে আর শু পরে একা ঘুরে বেড়াচ্ছে একটা বিরাট ফুটবল গ্রাউন্ডে। সেই মাঠটায় ঘাস নেই, শুধু বালি। হাঁটতে গেলে ভিজে ভিজে বালিতে পা বসে যাচ্ছে। সেই মাঠটার একদিকে গথিক ব্রিটিশ স্থাপত্যের উঁচু একটা বাড়ি, অন্য 3 দিকে পাহাড়, পাহাড়, সারি সারি পাহাড়। সূর্য ডুবে আসছে। পাহাড়ের একদিকের ঢাল অন্ধকার, অন্যদিকে কমলা আলো। লম্বা লম্বা গাছ সূর্যের অস্তাচলের সঙ্গে সঙ্গে যেন দীর্ঘশ্বাস ফেলছে। দূরের চার্চে ঘন্টা বাজছে। এই ঘন্টা পড়লে যে যেখানে আছে তাদের সকলকেই ফিরে আসতে হয় স্কুলের ভিতরের মাঠে। সেখানে লাইন করে দাঁড়াতে হয়, অতঃপর চলে যেতে হয় ডাইনিং রুমে সাপারের জন্য। তারপরে এই দৃশ্যটা বদলে যাচ্ছে। ইলোনা কুহুমিত্রা দেখছে একটা অন্য ঘর। সেখানে টেবিল ল্যাম্প জ্বলছে। সেই টেবিলে গাদা গাদা বইপত্রের মাঝখানে কেউ একজন শুইয়ে দিয়েছে তাকে। শুইয়ে দিয়েই তার স্কার্ট তুলে একটা হাত তার প্যান্টির দিকে বাড়িয়েছে, আর একটা হাত দিয়ে তার দুটো হাতকে পিষে ধরেছে টেবিলের সঙ্গে। আর ঠিক এখানেই থমকে যাচ্ছে সময়।
ইলোনা কুহুমিত্রা দেখছে লোকটা এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। সে দেখছে সে নিজেও এক দৃষ্টে তাকিয়ে আছে লোকটার দিকে। স্বপ্নের মধ্যে ইলোনা কুহুমিত্রা বুঝতে পারছে স্বপ্নের ভিতরের ইলোনা কুহুমিত্রা কি অবিশ্বাস্য মনের জোর প্রয়োগ করে লোকটাকে থামিয়ে রেখেছে ওই অবস্থায়। স্বপ্নটা দেখে যাচ্ছে ইলোনা কুহুমিত্রা। পরে ইলোনা কুহুমিত্রা ভাবে, ওটা স্বপ্নই ছিল তো। মাস খানেক পর ঠোঁট কামড়াচ্ছে সে একান্তে বসে। স্বপ্ন নাকি কোনো সত্যি ঘটনা? ওটা তারই স্মৃতি, যেটা আরো সময় যেতে যেতে সে ভুলে যাচ্ছে। ওটা স্বপ্ন ছিল কি নাকি বাস্তব? ক্রমশ সে বুঝতে পারে ওটা একটা বাস্তব, যার স্মৃতিকে ইলোনা এত দূর ঘুম পাড়িয়ে রেখেছিল যে সবটা ঠিকমতো মনে নেই। তারপর কি হলো মনে নেই। লোকটা কি তাকে জোর করেছিল? সে কি তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল? এমন গভীর ঘুম যে আর কিছু বুঝতে পারেনি। মেঘদূত বলে ইলোনা কুহুমিত্রার জীবনে কেউ কখনো ছিল না। এখানে জীবনে থাকা বলতে জীবনে একটা মাহাত্ম্য নিয়ে, একটা সুস্পষ্ট ভূমিকা নিয়ে থাকার কথাই বোঝাচ্ছে। যেমন ধরা যাক সায়ন দে। ইলোনা কুহুমিত্রার জীবনে সায়ন দে বলে আদতে কেউ নেই, অথচ সায়ন এবং ইলোনা একই অফিসে কাজ করে। সায়ন খুব ভালো ছেলে, বয়সে ইলোনার চেয়ে ঢের ছোট। ইলোনার মতোই সায়নও রোজ নাইট শিফট করে নানা সুবিধার্থে। সায়নের ব্যক্তিগত জীবন সম্পর্কে ইলোনা অনেক কথা জানে, যেমন সায়ন জিন্স আর পাঞ্জাবি পরতে ভালোবাসে, গোল্ড ফ্লেক খায়, কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস কম নিয়ে মাস্টার্স করেছে। ওদের জয়েন্ট ফ্যামিলি। ওর বান্ধবীর সঙ্গে ওর আর কয়েক মাস পরেই বিয়ে। শেষ রাতে ঘুমোতে যাওয়ার আগে ওর বান্ধবীকে ফোনে চুম্বন পাঠায়। মাঝে মাঝে ইলোনা আর সায়ন কম্পিউটারে হরর মুভি চালিয়ে দেখে। ইলোনা ভয় পেতে খুব ভালোবাসে, তাই দেখে, আবার লাফালাফিও করে। ভয়ের চোটে পারলে সায়নের কোলেই উঠে পড়ে। অফিস থেকে রাতে বাড়ি ফেরার সময় কোনো বিপদে পড়লে ইলোনা সবার আগে সায়নকেই জানাবে। সায়নও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। কিন্তু এত সব সত্ত্বেও ইলোনা কুহুমিত্রার জীবনে সায়ন বলে আসলে কেউ নেই। কোনো মাহাত্ম্য নিয়ে, কোনো বিশেষ ভূমিকা নিয়ে নেই। ঠিক সেভাবেই ইলোনার জীবনে মেঘদূত বলেও কেউ কখনো ছিল না। বা বলা যায় সায়ন যেমন ন্যূনতম ভাবে আছে, ইলোনা কুহুমিত্রার জীবনে মেঘদূত ততটুকুও ছিল না। কিন্তু একদিন হলো কি, দুপুরে ঘুম থেকে উঠে স্নান সেরে ইলোনা যাচ্ছিল চৌরঙ্গিতে তার ব্যাংকে। ব্যাংকের অ্যালটেড পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করতে যাবে, এমন সময় একটা ট্যাক্সি তাকে ওভারটেক করেই প্যাসেঞ্জারের হাতছানিতে ঘ্যাচ করে দাঁড়িয়ে গেল তার সামনে। কিছু ভেবে ওঠার আগেই ইলোনাকেও বাঁ দিকে ঘুরে গিয়ে ব্রেক কষতে হলো। অমনি পিছনের সাদা গাড়িটাও ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল প্রায় তাকে ধাক্কা মারতে মারতে। ইলোনা শুনল গাড়িটার ড্রাইভার বিশ্রী গালাগালি করে উঠল তাকে। কলকাতার রাস্তায় গাড়ি চালাবে আর গালাগালি শুনবে না, এ কখনো সম্ভব?
কিন্তু ইলোনা কর্ণপাতও করল না। পিছনের গাড়িটির ব্যাক ডোর দিয়ে নেমে এলো একজন পুরুষ। এসে দাঁড়ালো তার জানলায়, কাঁচে টোকা মারল। ইলোনা দেখে চিনতে পারল লোকটাকে, মেঘ রয়। মেঘদূত জিন্সের দু পকেটে হাত রেখে বলে উঠল, ভেরি সরি, আপনার কোনো দোষ নেই, আমি দেখেছি। আসলে এসব পরিস্থিতিতে ড্রাইভারদের মুখ থেকে অনিবার্যভাবে গালাগালি বেরিয়ে আসবেই, কিছু করার নেই। যতই শেখাও শিখবে না, এটা হলো বাই ডিফল্ট। আপনি প্লিজ কিছু মনে করবেন না। চোখ থেকে রোদ চশমা খুলে ফেলে মেঘদূত রায়কে ইলোনা কুহুমিত্রা বলল, না, এগুলো কোনো ব্যাপারই নয়। আমিও দেখেছি, এরকম সময় আমার জিভেও সুন্দর সুন্দর শব্দই ভর করে। বলতে বলতে সে নেমে এলো গাড়ি থেকে। ইলোনা বলল, আপনি লজ্জিত হবেন না, আমি কিছু মনে করিনি। কিন্তু চাইলে সে বলতে পারত, আপনি লজ্জিত হবেন না মেঘ, আপনার মিউজিকের মধ্য দিয়ে আপনার রুচিবোধ, আপনার মানসিকতার পরিচয় আমরা পেয়েছি। আমরা বলতে অবশ্যই সাধারণ মানুষদের কথা বলছি, যারা আপনার মিউজিক শুনি, ভালোবাসি। আপনার মিউজিক সভ্য পৃথিবীর মানুষের মতো মননশীল, আধুনিক, শিক্ষিত, দীক্ষিত। তাকে হয়তো একটা বিশেষ মুভমেন্টের তকমা দেওয়া যাবে না, কিন্তু সেটা এই সময়ে সব মানুষেরই ভালো লাগবে। সঙ্গীতকার, সুরকার মেঘ একটু হেসে ধন্যবাদ বলে নিজের গাড়িতে উঠে গেল। সেও গাড়িতে ফিরে গিয়ে গাড়ি ঠিক করে পার্ক করে ঢুকে গেল ব্যাংকে। মেঘদূত রায়ের গান ইলোনা কুহুমিত্রা যৌবনে পা দেওয়ার আগে থেকেই শুনে আসছে। যত মিউজিক ডিরেক্টরের গান ভালো লাগে ওর, তাঁদের মধ্যে মেঘদূত অন্যতম। এমনকি ওর ফোনের কলার টিউনটাও মেঘদূতেরই গানের। যেদিন মেঘদূত রায়ের সঙ্গে ইলোনার রাস্তায় দেখা হলো, বাক্য বিনিময় হলো, সেদিনই রাত 10টার সময় অফিসে ঢুকে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের মাঝে ল্যান্ডিংয়ে কয়েকজন চেনা অচেনা পরিবৃত অবস্থায় সে দাঁড়িয়ে থাকতে দেখল মেঘদূতকে। পরনে দুপুরের পোশাকটাই। চেনাদের মধ্যে দুরকম পরিচিতরা রয়েছে। প্রথম পরিচিতরা হলো তার অফিস কলিগ দেবদত্তা আর পদ্মনাথ। দেবদত্তা চ্যানেলের এন্টারটেনমেন্ট দেখে, বিভাগীয় প্রডিউসার, আর পদ্মনাভ ফ্লোর ম্যানেজার। এছাড়া দুজনকে সে চিনতে পারল বিখ্যাত মুখ বলে, একজন ফিল্ম ডিরেক্টর, অন্যজন একটি ব্যান্ডের লিড সিঙ্গার। ইলোনা কুহুমিত্রা বুঝে নিল মেঘদূতরা কোনো ছবির প্রমোশনে গেস্ট হয়ে তার অফিসে অবতীর্ণ হয়েছে। সেকেন্ড ফ্লোরে স্টুডিও, সেখানেই গেস্টদের জন্য সাজানো গোছানো গেস্ট রুম আছে। পাশে একটা ওপেন টেরেস, অনেক সময় গেস্টরা সেখানে দাঁড়িয়ে কফি পান করেন, সিগারেট খান। মেঘদূতকে দেখে দুপুরের ঘটনাটা তার মনে পড়ল মাত্র। তারপর সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু মেঘদূত গলা তুলে ডাকলো তাকে, আচ্ছা, আজ আপনার সঙ্গেই তো দেখা হলো, চৌরঙ্গির ওখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি এই অফিসে আছেন? ইলোনা কুহুমিত্রার গলা থেকে ঝুলছিল তার আইডি কার্ড। মেঘদূত নির্দ্বিধায় দৃষ্টি নিবদ্ধ করল তার বুকের উপর ঝুলে থাকা কার্ডে। ওকে, ইলোনা কুহুমিত্রা, MC1014। চশমা নেই, ঠিক পড়লাম তো?
হ্যাঁ ঠিক, বলল ইলোনা। ঢুকে গেল নিউজ রুমে। এর ঠিক 2 দিন পরে একটা কফি হাউসে বসে ইলোনা যখন তার বৌদিকে ফোন করতে যাচ্ছিল, তখন তার সামনে কেউ একটা এসে দাঁড়িয়ে পড়ে বলে উঠল, গালে হাত দিয়ে বসে থাকার কি হয়েছে? মুখ তুলে তাকাতে ইলোনা দেখল মেঘদূত। সে অবাক হয়ে বলল, আশ্চর্য, আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। বিনা বাক্য ব্যয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে মেঘদূত বলল, এখানে আমি মাঝে মাঝে আসি, যদিও এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি যে সময়ের সঙ্গে সঙ্গে আসাটা কমে যাচ্ছে। এবারই এলাম প্রায় 6-7 মাস পরে। বাহাদুর বলতে পারবে ঠিক কতদিন পরে এলাম। বাহাদুর কে? বাহাদুর এখানকার দারোয়ান। মেঘদূত চোখ থেকে চশমাটা প্রশস্ত কপালে তুলে দিল, তাকালো গেটের দিকে। আমি তো একসময় এখানে থাকতাম, 3 তলায়। 3 বছর ছিলাম। সলিলদার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর তখন আমার কোথাও থাকার জায়গা নেই। আমি তো সলিলদার বাড়িতেই থাকতাম, খেতাম, ঘুমোতাম। সেখান থেকে বেরিয়ে আমি তখন নিরাশ্রয়। কিছুদিন থাকলাম বালিগঞ্জ স্টেশনের ওদিকে একটা গেস্ট হাউসে, তারপর এখানে চলে এলাম। সলিলদা কে? সলিল দেব, মিউজিক ডিরেক্টর? হ্যাঁ। মেঘদূতের মুখটা শান্ত, একটা রেখারও চলাচল নেই সেখানে। মেঘদূত তাকে দেখছে, কিন্তু আবার দেখছেও না। আমি ওর হাতেই তৈরি। মেঘদূত কখন এখানে ঢুকেছে, অর্ডার দিয়েছে কিনা ইলোনা কুহুমিত্রা লক্ষ্য করেনি। সে বলতে গেল, কফি খাবেন? কিন্তু তার আগেই টেবিলে 1 গ্লাস কফি রেখে একজন ক্যান্টিন বয় মেঘদূতকে বলল, অনেকদিন পর এলেন দাদা। তাকে মাথা নেড়ে 2 হাত মাথার পিছনে নিয়ে গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে মেঘদূত ইলোনাকে বলল, আপনি খান। আপনি কিছু খাবেন না? ওরা দেবে কিছু একটা, ঠিক বলতে হবে না। আমাকে নিয়ে ওরা অনেক স্ট্রাগল করেছে। সারাদিন এদিক ওদিক ঘুরে টুরে অনেক রাতে ফিরতাম। খুব মদ খেতাম তখন। তখন খুব মদ খেতেন? মেঘদূতের গল্প শুনতে ইলোনা প্রস্তুত ছিল না, কিন্তু মেঘদূত এত ছড়িয়ে বিস্তারিতভাবে শুরু করেছে যে তাকে থামানোর কোনো প্রয়োজনও অনুভব করছে না ইলোনা। হ্যাঁ, ভীষণ মদ খেতাম। তারপর একদিন ভোরবেলা দেখি গোলপার্কের ফুটপাথে শুয়ে আছি, আর আমার মুখের উপর, গায়ের উপর ম্যাটাডোর থেকে খবরের কাগজের বান্ডিল এসে পড়েছে। ভাবলাম, মদ খেয়ে সারা রাত রাস্তায় পড়ে থাকলাম। খুব ঘেন্না হলো নিজের উপর। ব্যাস, ছেড়ে দিলাম। আজ পর্যন্ত আর 1 ছিপিও খাইনি। সিগারেটও এভাবেই ছেড়ে দিলাম একদিন। কিরকম? 3-4 প্যাকেট খেতাম প্রতিদিন। উফ! তারপর জুড়া হওয়ার পর ডাক্তার বলল, বাচ্চার সামনে সিগারেট খাবেন না, বাড়িতেই খাবেন না, সিগারেট খাওয়া হাতে বাচ্চা ধরবেন না। চেম্বার থেকে বেরিয়ে পকেট থেকে বের করে ছুঁড়ে ফেলে দিলাম সিগারেট প্যাকেটটা। আর খাইনি কখনো। ছাড়তে হলে এভাবেই ছাড়তে হয়। কিন্তু মেঘদূত এক দৃষ্টে তাকিয়ে আছে ইলোনার মুখের দিকে। পারিজাত কখনো বুঝল না ওর প্রতি, জুড়ার প্রতি আমি কতটা অনুরক্ত ছিলাম, কতটা কমিটেড ছিলাম।
কিভাবে ছিঁড়ে বেরিয়ে চলে গেল? পারলো কি করে বলো তো? মেঘদূত এ সময়ের একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর। ইলোনা মিডিয়ায় আছে, তা না হলেও বিখ্যাত মানুষদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমজনতা অনেক খবর রাখে। তাই হয়তো মেঘদূত ধরে নিয়েছে ইলোনাও অনেক কিছু জানে মেঘদূতের জীবন বিষয়ে। কিন্তু সত্যি কথা বলতে ইলোনা মেঘদূত রায়ের ব্যক্তিগত জীবনের প্রায় কোনো তথ্যই জানে না। পারিজাত বলে একজন ব্যস্ত সিঙ্গার ছিল, যার কয়েকটা গান বছর 7-8 আগে খুব জনপ্রিয় হয়েছিল। এখনো সেই গানগুলো এফএমে খুব বাজে। ইদানিং যদিও তার গান আর তেমন শোনা যাচ্ছে না। নতুন অ্যালবাম বেরিয়ে থাকলে চোখে পড়তো, কিন্তু পড়েনি। মেঘদূত কি সেই পারিজাতের কথাই বলছে? হতে পারে। যাই হোক, কথা বলতে বলতে কখন নিজের অজান্তেই মেঘদূত আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ইলোনা কি বলবে ভেবে পায় না। মেঘদূত বলে, তোমার আবার এসব কায়দা টায়দা আছে নাকি? কি কায়দা? সিগারেট টিগারেট খাও? তোমাদের অফিসে তো সবাই খায়, মানে মেয়েরাও। হ্যাঁ, খাই। সিগারেট না খেলে বুঝি মডার্ন হওয়া যায় না? স্মার্ট দেখায় না? স্বাধীনতা প্রকাশ করতে তোমাদের সিগারেটের ধোঁয়ার সাহায্য লাগে কেন? তুমি ভাবো না এগুলো? তোমাকে তো দেখে মনে হয় তুমি সবকিছু নিয়েই খুব বেশি ভাবো। সেটা দেখে বোঝা যাচ্ছে? হ্যাঁ, যেমন তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি এখন হু হাঁ করছো। একজন অচেনা মানুষের সঙ্গে তুমি কথা বলবে কি বলবে না, কেনই বা বলবে, এসব ভাবছো। কিন্তু আসলে তুমিও আমার মতো প্রচুর কথা বলতে পারো, প্রচুর কথা বলো তুমি। এ কথা শুনে হো হো করে হেসে উঠল ইলোনা। মেঘদূত বলল, কি সাংঘাতিক মেয়ে তুমি ইলোনা, তুমি মনে মনে ভাবছিলে? বাবা, এই মেঘদূত রায় লোকটা কি বকবক করে, ঠিক কিনা বলো? ইলোনা স্বীকার করলো সে এটাই ভাবছিল। মেঘদূত বলে, তা বলে তুমি ভেবো না আমি যার তার সঙ্গে কথা বলি। কাউকে কাউকে দেখে মনে হয় আমার কথাগুলো এর ভেতরে পৌঁছবে, কথাগুলো সেখানে একটা স্থান পাবে। নিজের মোবাইলে খুটখাট করছে মেঘদূত। আচ্ছা, তুমি কোথায় থাকো বলো তো? আমি লেক রোডে থাকি। বরের সঙ্গে? না, দাদা বৌদির সঙ্গে। কবার বিয়ে ভেঙেছে শুনি? মেঘদূতের চোখে দুষ্টুমি। একবার। এই বলাটা সম্ভবত মেঘদূতের অভ্যেস। তুমি মনে হয় পারিজাতের চেয়ে ছোটই হবে, বা ওরই বয়সী। মেঘদূত পারিজাতের বয়স বলল। হ্যাঁ, তার মানে সমবয়সী। তোমার নাম্বারটা বলইল না? মেঘদূত কপাল থেকে চশমা নামিয়ে আনলো চোখে। দেখো রিং হচ্ছে কিনা, আমার নম্বরটা তুমিও রেখে দাও। বলতে বলতে মেঘদূত নিজের ফোনটা কানে চেপে ধরল। এই সময় ইলোনা কুহুমিত্রা নিজের ফোনটা টেবিলের উপর খুঁজে পেল না। ফোনটা সে কখন অজান্তে ব্যাগে ঢুকিয়ে রেখেছে। খুঁজে পেয়ে সে যখন মেঘদূতের দিকে তাকালো,
দেখলো মেঘদূতের মুখের চেহারার রং বদল ঘটেছে, যেন মেঘদূত এমনটাই আশা করেনি। মেঘদূত বলল, ভালোই তো তোমার কলার টিউনটা। ইলোনা হাসলো এবার। আমার নিজের কম্পোজিশনগুলোর মধ্যে এটাই আমার সবচেয়ে পছন্দের, সেটা কি তুমি জানো? আসলে এই ছবির গান যখন তৈরি হচ্ছে তখন অলরেডি পারিজাত আর আমার সম্পর্কটা ভাঙতে শুরু করেছে। আমি তখন যার পর নাই ব্যস্ত। বম্বেতে রেকর্ডিং চলছে, আর প্রতি মুহূর্তে ভাবছি কলকাতায় ফিরে বাড়িতে পারিজাতকে, জুরাকে দেখতে পাবো তো। পারিজাত বলে দিয়েছে যে কোনো দিন ও চলে যাবে, আর আমি বুঝতেই পারছি না এত ভালোবেসে এত আদর করে রেখেছি যাকে, আমার সন্তানের মা, আমাদের এত স্ট্রাগল করে এত লড়াই করে গড়ে তোলা সংসার, সেই সময় 2 হাতে রোজগার করছি, কত বিজ্ঞাপনের কাজ, ছবির কাজ, ঠিক সেই সময়ই পারিজাত কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে? কিসের ক্ষোভ, কিসের অভিমান? তখন তো আমি জানি না ওর আমাকে আর ভালো লাগছে না, কারণ ও প্রেমে পড়েছে অন্য একজনের। পারিজাতের সেই অভিমান খুঁজেছি আমি এই গানে। এটা আমার জীবনের একটা ইম্পর্ট্যান্ট কম্পোজিশন। ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না ইলোনা। তাহলে কি দিয়ে যায়? টাকা? ধুর, টাকা তো তখন আয় করছি আমি, বোধহয় শরীর। তুমিও এসব অসভ্যতা করেছ না তোমার বরের সঙ্গে? তোমরা মেয়েরা সব পারো, এ যুগের মেয়েরা। তোমার বাচ্চা নেই? না। আবার ফোন আসছে মেঘদূতের। উফ, জ্বালালো। চলো ইলোনা, আমি উঠি, বিলামি দিচ্ছি। এরপর মেঘদূত ইলোনার অনেকবার কথা হয়েছে ফোনে। শুনতে শুনতে মেঘদূতের সমস্ত জীবনটা চেপে বসে যেতে থাকে ইলোনার ভিতরে। সে যেন সচক্ষে দেখতে পায় সাউথ ইন্ডিয়ান কফি হাউসের বাড়িটার 3 তলায় একটা ঘর। সে দেখতে পায় কোমর পর্যন্ত খোলা চুলের ছিপছিপে একটা মেয়েকে, যার নাম পারিজাত। পারিজাত আসছে মেঘদূতের এই 3 তলার ঘরে, বড়লোকের একমাত্র মেয়ে। প্রথম প্রথম মেঘদূত বুঝতে পারছে না মেয়েটাকে কোথায় বসতে দেবে, বুঝতে পারছে না যে মেঘদূত সত্যি পারিজাতের প্রেমে পড়েছে কি না। কারণ এই একই সময়ে আরো একটা মেয়েও আসছে মেঘদূতের কাছে এই ঘরে রোজ। সেই মেয়েটাও সুন্দরী, সেই মেয়েটাও দারুণ গান গায়। মেঘদূতের সুর করা একটা গান গেয়েছে সেই মেয়েটা, যা তুমুল জনপ্রিয় হয়েছে, বিশেষত তরুণ প্রজন্মের কাছে। সেই মেয়েটা রীতাম্বরী। রীতাম্বরী পাগলের মতো ভালোবাসে মেঘদূতকে। 3 তলার সেই ঘরে রীতাম্বরী এবং পারিজাত উভয়েরই সঙ্গেই আলাদা আলাদা সময়ে মিলিত হয় মেঘদূত। এক সময় সরে যায় রীতাম্বরী। মেঘদূত সত্যি ভালোবেসে ফেলে পারিজাতকে। আঘাতপ্রাপ্ত অন্য মেয়েটা পালিয়ে যায় মুম্বাইয়ে। সেখানে সে নতুন করে শুরু করে গান বাজনার জীবন। মেঘদূত এবং রীতাম্বরীর কোনো যোগাযোগ থাকে না। বহু বছর পর আবার কলকাতায় ফিরে আসে রীতাম্বরী।